কথা বললেই যদি রাজ্য প্রশাসন ভয় পেয়ে যায়, আন্দোলন সংগঠিত হবে এটা ভাবলেই যদি রাজ্য প্রশাসন ভয় পেয়ে যায়, তাহলে সত্যি করে বলুন তো এই প্রশাসনটা কি আর বেশি দিন থাকতে পারবে গণতান্ত্রিক পদ্ধতি মেনে? হ্যাঁ, নিশ্চিতভাবে এই প্রশাসন আরো বেশি দিন থাকতে পারবে। পুলিশি নির্যাতন যত বাড়বে, গণতান্ত্রিক অধিকার হরণ করে বা লুণ্ঠিত করে নিশ্চিতভাবে আরো বেশি দিন ক্ষমতাটাকে টেনে নিয়ে যাওয়া যাবে। কিন্তু ভেতরে ভেতরে কি মানুষের জনসমর্থন থাকবে এই এত বিপুল ভোটে কয়েকদিন আগে পর্যন্ত জিতে আসা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের? ভাবতে পারেন যে একটা প্রশাসন, তারা প্রত্যেকটি নির্বাচন হয় আর এত বিপুল ভোটে জয়লাভ করে, তারপরেও তাদের মনের মধ্যে শান্তি নেই। এত মানুষের জনসমর্থন পায় বলে তারা দাবি করে 7 লক্ষ ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র একটি লোকসভা কেন্দ্র থেকে জিতে যান, তারপরেও মনের মধ্যে থেকে ভয় দূর হয় না যে মানুষ হয়তো আমাদের পাশে নেই, মানুষ হয়তো আমাদের বিরুদ্ধেই রুখে দাঁড়াবেন। আপনাদের দেখাবো আজকে যে রাজ্য প্রশাসনের তরফ থেকে বা পুলিশ প্রশাসনের তরফ থেকে একটা নোটিশ জারি করা হয়েছে। ইতিমধ্যে সেটা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে আলোচনা হয়েছে। সেই প্রেক্ষিতেই আজকে আমার নিজস্ব কিছু বক্তব্য বলবো। এবং এই পুজোর মরশুমে আরজিকর আন্দোলনের পর্ব 2, এই যে পর্ব 2 আসতে চলেছে, এই শাসক দল কতটা ভয় পেয়ে গিয়েছে আজকে আপনাদের সামনে প্রমাণ দেবো। একদিকে বলছেন যে উৎসবে এসো, আর একদিকে পুলিশ প্রশাসনকে দিয়ে বলছে না না বেশি ভিড় যেন না হয়। আসলে ভিড় দেখলেই আতঙ্ক হচ্ছে এই রাজ্যের শাসক দলের। যেমন যাদের কুকুরে কামড়ায়, জল দেখলে যেমন তাদের আতঙ্ক হয়, সেটা একটা রোগের লক্ষণ, ঠিক তেমনি ভাবে এই রাজ্য প্রশাসন কোথাও ভিড় দেখলেই তাদের আতঙ্ক হতে শুরু করে দিয়েছে। আর এই আতঙ্কটা, এবং আমার মনে হয় যদি এই রকমই পরিস্থিতি চলতে থাকে, পশ্চিমবঙ্গের মানুষ যদি সত্যি রাস্তায় নেবে আরো একবার সমস্ত জায়গায় স্বতঃস্ফূর্তভাবে তাদের বিক্ষোভ বা আরজিকর নিয়ে প্রোটেস্ট জানাতে থাকে, আমার আবার সন্দেহ হচ্ছে যে রাজ্যের পুলিশ প্রশাসন অকাল লকডাউন জারি করে ফেলবে না তো? করোনার মতো করে যেমন লকডাউন হয়েছিল, গোটা পশ্চিমবঙ্গ স্তব্ধ হয়ে গেছিল। জানি না এই আন্দোলনকে রুখতে, পশ্চিমবঙ্গের মানুষকে স্তব্ধ করতে আরো একবার নতুন আরো একটা লকডাউন চালু করবে না তো আমাদের এই রাজ্য প্রশাসন? এই আশঙ্কাটা বোধহয় তৈরি হচ্ছে মনে মনে। কেন? আজকের পর্বটা এ নিয়েই আপনাদের সামনে দেখাবো। এবং শুধু তাই নয়, আপনাদের আজকের পর্বে আরো একটি বিষয় বলবো, যে বিষয়টি নিয়ে আমার এবং আপনাদের সঙ্গে কিছুটা হলেও মনোমালিন্য হয়েছে। সেটা হচ্ছে দিলীপ ঘোষের একটি বক্তব্য। দিলীপ ঘোষের বক্তব্যকে আমি ফুললি কন্ডেম করেছিলাম। আমি বলেছিলাম দিলীপ ঘোষের এই বক্তব্য বলা উচিত হয়নি। আপনারা যদিও অনেকেই বলেছিলেন দিলীপ ঘোষের বক্তব্যের সঙ্গে আপনারা সহমত। এটাই তো সুস্থ আলোচনা। আমার বক্তব্যকে আপনারা কন্ডেম করে আপনাদের যুক্তি দেবেন, এটাই তো সুস্থ আলোচনা। কিন্তু আজকে আপনাদের প্রমাণ দেব যে আমার রাজনৈতিক বিশ্লেষণ যেটুকু আমার ক্ষুদ্র বুদ্ধি দিয়ে করি, সেটা যে ভুল নয়। দিলীপ ঘোষের এই বক্তব্য বলা যে উচিত হয়নি, সেটা আপনাদের সামনে প্রমাণ দেবো যে একথা আমি বলছি না, কেন্দ্রীয় সরকার পর্যন্ত বলছে। সমস্ত তথ্য আজকে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। আপনারা হয়তো অনেকেই জেনে গিয়েছেন এই রাজ্যের পুলিশ প্রশাসন এই পুজোর সময় সেপ্টেম্বরের শেষ থেকে নভেম্বরের শেষ পর্যন্ত 60 দিন ধর্মতলার একটা বিস্তীর্ণ এলাকাতে 144 ধারা জারি করেছে, যেটা বর্তমান ন্যায় সংহিতায় 163 ধারা। এই ধারা জারি করে বলা হয়েছে 5 জনের বেশি কিন্তু সেখানে যাওয়া যাবে না, এমনকি পুজোর দিনগুলোতেও। আপনারা ভাবতে পারেন যে পুজোয় আপনারা কেনাকাটা করতে যাবেন সপরিবারে, কিংবা পুজোয় ঠাকুর দেখতে বেরোতে যাবেন, যে কোনো সময় পুলিশ কিন্তু ব্যবস্থা নিতে পারে। তার কারণ এমনই একটা নির্দেশিকা পুলিশের তরফ থেকে এসেছে। এবং কোন পুলিশ? আপনারা সকলেই খুশি হয়ে গিয়েছিলেন, ডাক্তাররা তো একেবারেই আনন্দে নাচছিলেন। বিনীত গোয়েলকে সরিয়ে দিয়ে নাকি মনোজ পান্তকে এনেছেন, এটা নাকি আন্দোলনের বিশাল সাফল্য। আমরা সমালোচনা করে বলেছিলাম ডাক্তাররা যেটা বলছেন, যে সাফল্য নিয়ে তারা মাতামাতি করছেন, এটা আদতে কোনো সাফল্যই নয়। এবং দেখুন সেটাই প্রমাণিত হলো। বিনীত গোয়েল যখন তিনি পুলিশ কমিশনার ছিলেন, তখন কিন্তু এই ধরনের সার্কুলার জারি হয়েছে। 2023-এর নভেম্বর থেকে প্রথম চালু হয়েছিল যে ওই চত্বরে একটা 144 ধারা জারি করা। মনোজ পান্ত এসেও কিন্তু দেখুন সেটা কন্টিনিউ করলেন। এমনকি এবারের পুজো প্রথম পুজো হবে যেখানে ওই ধর্মতলা চত্বরের একটা বিরাট অংশে 144 ধারা জারি করা থাকবে। যদিও এই নিয়ে মামলা হয়েছে। বুঝতে পারছেন কিভাবে প্রশাসন ভয় পাচ্ছে
এই আরজিকর কাণ্ডে যে কোনো সময়, পুজোর সময় বিশেষ করে, মানুষ একত্রিত হয়ে আবারও জাস্টিস চাইতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। সেই কারণে পুজোর দিনগুলো পর্যন্ত ছাড় দিচ্ছেন না আমাদের এই পুলিশ প্রশাসন। আর আপনাদের সামনে এটাও প্রমাণ করলাম যে মনোজ পান থাকুক আর বিনীত গোয়েল থাকুক, আসলে প্রশাসনের মাথায় কে বসে রয়েছে সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ। আসুন আপনাদের দেখিয়ে দিই, সেই নোটিশটা চট করে আপনাদের দেখিয়ে দিই এবং কিছুটা পড়ে শোনাই আপনাদের নোটিশটা। দেখুন, ডেট রয়েছে 25/9/2024, অর্থাৎ গত পরশু কিন্তু এই নোটিশটা জারি করা হয়েছে। কি লেখা রয়েছে আমি মধ্যে স্ট্র্যাঞ্জারটা পড়ে শোনাচ্ছি। নাও দেয়ারফোর, ইন এক্সারসাইজ অফ পাওয়ার conferred by subsection of section 163 of ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023, read with subsection 3 for the said section. I, Manoj Kumar Verma, Commissioner of Police, Kolkata, being an executive magistrate of the metropolitan area of Kolkata as well as in the district of South Chobbish Pargona within the limit of the suburbs of Kolkata falling under Kolkata police jurisdiction, do hereby prohibited for a period of 60 days from 25th September 2024 to 23rd November 2024 or until further order, any unlawful assembly of 5 members or more persons such and such dangerous weapon or doing any act which is likely to be cause breach of the peace and disruption of public tranquility and something, আমি আর পুরোটা পড়লাম না। যাই হোক, তো এখানে দেখুন পরিষ্কারভাবে বলা রয়েছে 5 এবং 5-এর বেশি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং ওই 2 মাস, যে 2 মাসের মধ্যে কিন্তু পুজো, সেই কার্নিভালটাও চলবে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উৎসবে মাতুন, আর একদিকে পুলিশ প্রশাসনকে দিয়ে 144 ধারা জারি করে দিচ্ছেন। এইটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রূপ। শুধু তাই নয়, আপনাদের এটাও বলতে চাইবো যে আপনারা হয়তো জানেনও, আমরা আগেও ভিডিওতে দেখিয়েছিলাম যে বিনীত গোয়েল অতীতেও এই ধরনের সার্কুলার জারি করেছিলেন এবং সেই সার্কুলারটা এই মুহূর্তে আমার সামনে নেই, আমি খুঁজে পাচ্ছি না বলে দেখাতে পারলাম না। কিন্তু সেখানে আপনারা দেখবেন এই যে 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের যে ধর্ণা মঞ্চে একেবারে বিরাট জনসমাবেশ হলো, সেই পিরিয়ডের মধ্যেও কিন্তু এই লটা ছিল। সেই পিরিয়ডের মধ্যে এই ল থাকা অবস্থাতেও, অর্থাৎ পুলিশ কমিশনারেটের তরফ থেকে যে ল সাধারণ মানুষকে মেনে চলার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে, রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা সেটাকে অমান্য করেছিলেন 21শে জুলাই। এদৎ সত্ত্বেও তাদের বিরুদ্ধে এক চুল কোনো রকমেরই পদক্ষেপ নেয়নি প্রশাসন। বুঝতে পারছেন দ্বিচারিতাটা? অর্থাৎ তৃণমূল কংগ্রেস আইনের মধ্যে পড়েন না বলেই মনে করে হয়তো কলকাতা পুলিশ, তার কারণ তারা যেটা করবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। আমরা দেখেছি অতীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারেই ধর্ণা মঞ্চ খুলে দিয়েছিলেন এবং সেখানে 5 দিন ধরে ধর্ণা কর্মসূচি চালিয়ে গিয়েছিলেন কলকাতা পুলিশ, কোনো রকমের তাদের আপত্তি জানায়নি। অথচ বিজেপি যখন ওই একই রাস্তায় তারা ধর্ণা কর্মসূচি চালাতে গিয়েছিলেন, পুলিশ কিন্তু তাদের একেবারেই আটকে দিয়েছিলেন। অবশেষে শুভেন্দু অধিকারী ওই জায়গাতেই ধর্ণা মঞ্চ তিনি অবস্থান করেছিলেন, কিন্তু কলকাতা হাইকোর্টের পারমিশন এনে। বুঝতে পারছেন, একেবারেই দু রকম আইন চালান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, অথচ মুখে বলবেন যে পশ্চিমবঙ্গ নাকি সব থেকে বেশি গণতন্ত্র মেনে চলে এবং মোদি নাকি হিটলারি রাজত্ব কায়েম করেছে দেশ জুড়ে। এই হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তার স্বরূপ আপনারা আশা করি অনেকদিন আগে থেকেই পরিচয় পেয়ে গিয়েছেন এবং আরো একবার নতুন করে জানালাম। যাই হোক, এবার আপনাদের সামনে যেটা বলবো যে ডাক্তারি পড়ুয়ারা তারা ভেবেছিলেন যে বিনীত গোয়েলের অপসারণের পর বিরাট সাফল্য তাদের আন্দোলনে হয়েছে। আমরা প্রথম থেকেই বলেছিলাম ডাক্তার ছাত্ররা নিশ্চিতভাবে অল্প বিস্তর সন্তুষ্ট হতে পারেন, কিন্তু আদতে এতে কোনো পরিবর্তন হবে না। সেটা দেখুন আরো একবার প্রমাণিত হলো। তবে হ্যাঁ, আপনাদের এটাও বলেছিলাম, আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে দিলীপ ঘোষ যা বলেছেন এই ডাক্তারি পড়ুয়াদের নিয়ে সেটা সঠিক বলে আপনারা অনেকেই মনে করেছেন। দেখুন, আমি আপনাদের যুক্তি দিয়েছিলাম দিলীপ ঘোষ যা বলেছেন এই ডাক্তারি পড়ুয়ারা আন্দোলনের নামে নাটক করেছেন, আমি এখনো পুরো কন্ডেম করছি। এই বক্তব্যের সঙ্গে আমি অন্তত সহমত নই দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে। কেন? তার কারণ আপনি সমালোচনা করতে পারেন ডাক্তারি আন্দোলন নিয়ে, আমি সমালোচনা করতে পারি, কিন্তু দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী বা সুজন চক্রবর্তীর মতো রাজনৈতিক নেতারা যাদের একটা সংগঠন রয়েছে, তারা যদি ভেবে থাকেন যে ডাক্তারি পড়ুয়াদের এই আন্দোলনের মধ্যে দিয়ে তারা ক্ষমতা পরিবর্তন করবেন, তাহলে একেবারেই এটা ভ্রান্ত ধারণা। আদতে এটা তাদের দলেরই ক্ষতি করবে। এই বক্তব্য আপনাদের সামনে আমি বলেছিলাম, আপনারা ডেফিনেটলি অনেকেই হয়তো আমার সঙ্গে সহমত পোষণ করেননি। আমি ডাক্তারদের প্রশ্নের মুখে ফেলেছি, ডাক্তারদের এই আন্দোলনকে নিয়ে প্রশ্নচিহ্ন তুলেছি,
তাদের আন্দোলনের মধ্যে কিছু কিছু রাজনৈতিক বক্তব্য আসছে, সেগুলো কন্ডেম করেছি। কিন্তু তা বলে একজন রাজনৈতিক নেতা তিনি যদি ডাক্তার ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে বসে থাকেন এবং ওদের আন্দোলনের উপর ভর করে যদি ভাবেন ক্ষমতায় আসবে, এটা নেহাতি বোকামো ছাড়া কিছু নয়। এবং আপনাদের মধ্যে অনেকেই বলেছিলেন কিন্তু আমার ওই বক্তব্যকে সমর্থন না করে যে দিলীপ ঘোষ যা বলেছিলেন ঠিক বলেছিলেন। আপনারা অনেকেই বলেছিলেন, আপনাদের মতামতকে নিশ্চিতভাবে স্বাগত জানাই। কিন্তু দেখুন, আমি যে ঠিক ছিলাম সেটা প্রমাণ করছি আপনাদের সামনে আরো একটা খবর। দেখুন, দিলীপ এবং ডিন্ডাকে সতর্ক করে দিল কেন্দ্রীয় নেতৃত্ব। জুনিয়র ডাক্তারদের নিয়ে মন্তব্যে সতর্ক হচ্ছে বিজেপিও। এবং এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে দিলীপ ঘোষ এবং অশোক ডিন্ডা আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের নিয়ে যে মন্তব্য করেছেন সেটা ভালো চোখে দেখছেন না কেন্দ্রীয় নেতৃত্ব। পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক অমিত মালবিয়া একেবারে স্পষ্ট করে দিয়েছেন, তাদেরকে সতর্ক করে দিয়েছেন। এবার বুঝতে পারছেন যে আপনাদের সামনে ভ্রান্তকর কোনো বিশ্লেষণ আমি করি না, তার প্রমাণটা আপনাদের সামনে দিলাম। আচ্ছা, দিলীপ ঘোষ কি বলেছিলেন, এত বিতর্ক যখন হচ্ছে আরো একবার আপনাদের শুনিয়ে দিতে চাইবো দিলীপ ঘোষ ঠিক কি বলেছিলেন, তারপরে আসবো ব্যাখ্যায়। কি কোনো দোষ নেই? স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ হবে না? মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তার কোনো সাজা হবে না? কেন এই ধরনের মানুষকে ধোকা দিয়ে আন্দোলনের নামে রাস্তায় নামানো হচ্ছে? আপনারা একটা সরকারের বিরুদ্ধে একটা কথা বলছেন না। জুনিয়র ডাক্তারদের সবাই প্রশ্ন করছে যে এত নাটক করে কি হলো, রাত জেগে এ করে আরজিকর যে ঘটনা, তার কি পরিবর্তন হয়েছে? তার কজন দোষী সাজা পেয়েছে? যাদের উনি পদত্যাগ চেয়েছেন ওনারা তারা প্রমোশন পেয়েছে। তো পেছন থেকে এই আন্দোলনকে যারা চালাচ্ছে তারা মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য এসব নাটক করছে না তো? রাত জাগো, ক্যান্ডেল জ্বালাও, চল রাত্রেবেলা একটু বাতি জ্বালিয়ে ছবি তুলে চলে আসে। এই জন্য কি দেড় মাস ধরে বাংলার মানুষ কষ্ট পেল? স্বাস্থ্য পরিষেবা বন্ধ হয়ে গেল হসপিটালগুলোতে, তার জবাব দিতে হবে না? এই আন্দোলন যে করা হলো মানুষকে খেপিয়ে কী লাভ হলো? আরে বিনীত গোয়েল কাল থাকবে না, চলে যাবে। যারা গুলি চালিয়েছিল মমতা ব্যানার্জির কর্মীদের, তাদেরকে মমতা ব্যানার্জি পুরস্কার দিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন, এমএলএ বানিয়েছেন। এরাও থাকবে সেরকম কদিন পরে। কিন্তু মানুষ কি পেল এই আন্দোলন থেকে? আজকে এটা আর পোস্টমর্টম করতে হবে যে এত বড় আন্দোলন, এত বড় শো হলো, ওই শো পেপারের মতো হচ্ছে নাকি? এর রেজাল্ট চাই এবং এর পরিবর্তন চাই। কেউ গ্যারান্টি দিতে পারবেন ওই ডাক্তাররা আবার ডিউটি করলে রাত্রেবেলা আবার কোনো মহিলা ডাক্তারের উপর এরকম হবে না? হসপিটালে দাদাগিরি চলছে, লুট চলছে, গুন্ডাগিরি চলছে, ভয়। শুনলেন বন্ধুরা দিলীপ ঘোষের বক্তব্য। অশোক ডিন্ডাও খানিকটা এই ধরনেরই কিন্তু বক্তব্য বলেছিলেন। দেখুন, আমি বলেছিলাম দিলীপ ঘোষের এটা ব্যক্তিগত মতামত হতেই পারে এবং এই মতামতটা আমিও ব্যক্তিগতভাবে মনে করছি না এটা বেঠিক। কিন্তু আপনি একটা রাজনৈতিক চেয়ারে বসে কোনটা বলবেন আর কোনটা বলবেন না, এই মুখের লাগামটা আপনার থাকা উচিত। দেখুন, শুভেন্দু অধিকারীও আপনাদের ভিডিও দেখিয়েছিলাম, শুভেন্দু অধিকারীও প্রথম দিন থেকে বলেছেন যে আমরা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে রয়েছি। আপনাদের মনে রয়েছে শুভেন্দু অধিকারী কিন্তু এটাও বলেছেন জুনিয়র ডাক্তারদের একটা দাবি হওয়া উচিত ছিল স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, কিন্তু সেটা তিনি অ্যাগ্রেসিভলি বলেননি, তিনি নিন্দা করে বলেননি, তিনি বারবার জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে প্রশংসা করেছেন। এইটা আমি বলেছিলাম শুভেন্দু অধিকারীর কাছ থেকে শেখা উচিত বাকি নেতৃত্বদের। তার কারণ আপনার ব্যক্তিগত সত্তা আর আপনার রাজনীতির সত্তাকে যদি আপনি আলাদা করতে না পারেন, তাহলে আপনি কিসের বড় রাজনৈতিকবিদ? হ্যাঁ, আপনারা যারা শুনছেন বা আমরা কোনো রাজনীতি করি না, সেই জন্য আমাদের কোনো দায়বদ্ধতা নেই যে পার্টির লাইনে কথা বলা। তাই আমরা নিশ্চিতভাবে খোলা মনে সমালোচনা করতে পারি, সেটা আমরা করেওছি। কিন্তু দিলীপ ঘোষের মতো একজন নেতা তিনি যদি মনে করেন ডাক্তারি পড়ুয়াদের আন্দোলনের সামনের সারিতে এনে আন্দোলনটাকে সংগঠিত করে আলটিমেটলি তৃণমূলকে ক্ষমতা থেকে সরিয়ে তারা ক্ষমতায় আসবে, এটা রাজনৈতিক বোকামো ছাড়া আর কিছুই নয়, একেবারে রাজনৈতিক মূর্খামতা। তার কারণ আমার মনে হয় দিলীপ ঘোষদের নিজেদের সক্রিয়ভাবে মাঠে নামা উচিত। জুনিয়র ডাক্তাররা কি আন্দোলন করলেন, তাদের কি দাবি দেওয়া, সেটা দিলীপ ঘোষদের না শুনে তাদের নিজেদের সংগঠনকে মজবুত করে কিভাবে 2026-এ ক্ষমতায় আসা যায় তার ব্লুপ্রিন্ট রেডি করা উচিত। আমার মনে হয় এখনো হয়তো আপনাদের মধ্যে অনেকেই ভাবছেন যে না দিলীপ ঘোষ ঠিক বলেছেন। দেখুন, আরো একটা আপনাদের সামনে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা বলুন তো, এই যে ডাক্তারি পড়ুয়ারা যে আন্দোলন করছেন, সব থেকে বেশি অস্বস্তির মধ্যে কোন রাজনৈতিকবিদ রয়েছে? দিলীপ ঘোষ? মোটেই নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যতটা অস্বস্তিতে রয়েছেন আর কোনো রাজনৈতিকবিদ এতটা অস্বস্তিতে নেই। কোথাও দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পেশেন্স লুজ করেছেন? এমনিতে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিভিন্ন ক্ষেত্রে পেশেন্স লুজ করেন, সেটা বিভিন্ন রাজনৈতিক মঞ্চে আপনি পরিলক্ষিত করেছি। কিন্তু আপনারা দেখুন,
যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ওপর কন্টিনিউয়াসলি প্রেসার ক্রিয়েট করে যাচ্ছিল এই আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে এক চুলের জন্য কোথাও কি এই ছাত্রদের নিন্দা করতে দেখেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি ভেতরে ভেতরে খুব খুশি? সত্যি কি তিনি মনে করছেন ছাত্ররা যা করছেন একেবারে ঠিক করছেন? এটা অন্তত আপনারা বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ডেফিনেটলি ভেতরে ভেতরে খুব অস্বস্তিতে রয়েছেন। এই ডাক্তারি পড়ুয়ারা যা যা করছেন তা নিয়ে তিনি যথেষ্টই অস্বস্তির মধ্যে রয়েছেন, কিন্তু কোথাও লুজ বল দেননি, কোথাও বিরোধীদের তো জায়গা দেননি, এমনকি জুনিয়র ডাক্তারদের আন্দোলনটাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার মতো করে একটা মন্তব্য করেননি। তিনি যদি দিলীপ ঘোষের মতো নেতা হতেন তাহলে আজকে হয়তো 2 মাসের মধ্যে ক্ষমতা পরিবর্তন হয়ে যেত। তিনিও যদি কোনোভাবে তার ভেতরের রাগ, ভেতরের অভিমান একেবারে সামনে বলে দিতেন যে জুনিয়র ডাক্তাররা যা করছে সেটা নোংরা রাজনীতি করছেন, হ্যান ত্যান এই ওই যদি বলে দিতেন দিলীপ ঘোষের মতো করে, আপনারা যদি মনে করেন না মমতা বন্দ্যোপাধ্যায় তো সত্যি দিলীপ ঘোষের মতো সরল মানুষ, মনে যা আছে বলে দিয়েছে। দেখুন, মনে যা আছে বলে দেওয়ার নাম কিন্তু রাজনীতি নয়। তাহলে আপনার রাজনীতি করাটাই উচিত হয় না। আপনার পার্সোনাল কি বক্তব্য, আপনার পার্সোনাল কি অভিমত, আর গোটা পশ্চিমবঙ্গের কি অভিমত, সেটা সবসময় এক নাও হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা লুজ বল খেলতে দেখেছেন? এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় যদি দিলীপ ঘোষের মতো করে একটা লুজ বল খেলতেন, তার সরকারের পতন নিশ্চিত ছিল, কিন্তু একটা সুযোগ দেয়নি। এইখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাকি রাজনৈতিকবিদদের থেকে অনেক বেশি ওপরে, এবং দিলীপ ঘোষ মানুষ সম্পর্কে আমার প্রচুর রেসপেক্ট রয়েছে তার প্রতি। আমি মনে করি সত্যি একজন সাচ্চা মানুষ, কিন্তু তিনি বড় রাজনৈতিকবিদ এটা আমি মানতে নারাজ। কারণ একবার ভেবে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় যদি দিলীপ ঘোষ থাকতেন আর এইভাবে যদি লুজ টক করতেন, এইভাবে যদি পেশেন্স হারাতেন, তাহলে সরকারটা পতন নিশ্চিত করে ফেলতেন তিনি। সেই জন্যই আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, এবং আপনাদের ডেফিনেটলি কোনো দোষ নেই, তার কারণ আপনারা মনে করছেন আপনাদের মনের বক্তব্যের সঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য মিলে যাচ্ছে। কিন্তু এটা মনে রাখতে হবে যে দিলীপ ঘোষ একজন কমন পিপল নয়। আজকে পশ্চিমবঙ্গের প্রচুর সাধারণ মানুষ রয়েছে যারা জুনিয়র ডাক্তারের এই আন্দোলনকে সাপোর্ট করছে এবং তারা বিজেপিকে ভোট দিয়েছে। এরকম প্রচুর মানুষ রয়েছে, আগামী দিনেও তারা রাস্তায় নামবে। কিন্তু দিলীপ ঘোষের মতো করে বিজেপি যদি এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে ক্রমাগত বিরোধিতা করতে থাকেন, তাহলে আদতে এই আন্দোলনটা যেমন সরকারের বিপক্ষে যাবে, তেমনি আবার বিজেপির বিপক্ষেও চলে যাবে। তাই খুব স্বাভাবিক কারণে কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষকে সতর্ক করে দিয়েছেন যে মুখ খোলার আগে সাবধানে মুখ খুলবেন, অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়। তার কারণ এক্ষেত্রে রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে আর চাপে কেউ নেই। দিলীপ ঘোষের মাথায় কোনোই চাপ নেই, তিনি একেবারেই চাপ মুক্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা যদি ভাবেন, সব থেকে বেশি চাপে রয়েছে। কিন্তু এত প্রেসার নিয়েও একটা লুজ বল যেখানে তিনি খেলছেন না, বিরোধীদের যেখানে এটা একটা পালে হাওয়া লেগেছে, তাদের অ্যাডভান্টেজ পজিশন, সেখান থেকে যদি তারা লুজ বল খেলে ম্যাচটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে দেন, তাহলে ক্ষতিটা কার হবে বলুন তো? সেই কারণেই বললাম রাজনীতিটা বুদ্ধি দিয়ে করতে হয়, রাজনীতিটা সবসময় আবেগ দিয়ে করা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মনে হয় তিনি রাজনীতিটা আবেগ দিয়ে করেন, আসলে তিনি রাজনীতিটা অনেক বুদ্ধি দিয়ে করেন। হ্যাঁ, সেটা আমাদের পছন্দের লাইন নাও হতে পারে, কিন্তু এটা আপনাকে মানতে হবে যে এই মুহূর্তেও মমতা বন্দ্যোপাধ্যায় যা যা প্রসেস ফলো করেছেন, দেখুন আন্দোলনটাকে কিন্তু তিনি একটা জায়গায় সীমিত করতে পেরেছেন তার যথেষ্ট ক্ষমতা দিয়ে। সেইটুকু শেখা উচিত বিরোধী দলের। শুভেন্দু অধিকারী সেই লাইনে হাঁটেননি। আপনাদের বলেছিলাম শুভেন্দু অধিকারী বারবার সমর্থন করেছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের, কিন্তু বাকিদেরও বোধহয় সেটা করা উচিত। আমার মনের মধ্যে যা হলো হঠাৎ করে আমি বলে ফেললাম, তাহলে রাজনীতি আপনার জন্য নয়, আপনি বরঞ্চ অন্য কাজ করুন। রাজনীতিতে বুদ্ধি দিয়ে যদি আপনি খেলতে না পারেন, তাহলে কোনোদিনই অন্য দলকে আপনি চেকমেট করতে পারবেন না, কোনোদিনই পারবেন না। কি বলবেন বন্ধুরা? আরো বিশ্লেষণ করে বলার চেষ্টা করলাম। আজকেও আপনারা ডেফিনেটলি যারা মনে করছেন এই বিশ্লেষণেও আপনারা মনে করছেন দিলীপ ঘোষ ঠিক বলেছেন, যুক্তি দিয়ে লিখবেন। হোক না একটা ঠান্ডা যুক্তির লড়াই, এটাই তো গণতন্ত্র, এটাই তো আমরা চাই। আপনারা লিখুন, আর যদি সমর্থন করেন আমার যুক্তিকে, নিশ্চিতভাবে সেটাও লিখুন। যাই হোক, এখনকার মতো এখানেই শেষ করলাম।